এটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে ১৫ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই ৭টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the surrender ceremony, but the instrument will be signed by the Mukti Fauj commander-in-chief who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। ১৬ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস করতে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তানি আর্মি। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে, বনে বাদারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ এন আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কিছু জানতো। তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সরাসরি আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। মুজিব সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যেই ৭ দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই ৭ দফা ভিত্তি, এবং সেই ৭ দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না, আমি হব প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোনো নির্বাচন নাই, কিছু নাই। ওই ৭০-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার ৪ স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী
হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা, কি কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো ভাই, আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা কেন জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আপনি সেনাবাহিনী তো করতে পারবেন না স্যার, সেনাবাহিনী তো 7 দফা মানলে করতে পারবেন না স্যার। আমার পক্ষে হয়তো এখন রিকালেক্ট করা অফেন ডিফিকাল্ট, কারণ আমার মতে অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশে। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নেই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত, তাদের সেনাবাহিনীর মাধ্যমে, মুজিব সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকার? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে। তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল, সেটা খতিয়ান তো তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব স্বৈরাচার শাসন বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হয়। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস, লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল, যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ, মরে যাচ্ছি, সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা
ঠিক মেনে নিতে পারেনি, যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাতে মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল।